প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ভূমি ভবন তেজগাঁও ঢাকা 1208 নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনার 8ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দের 24শে ভাদ্র 1432 বঙ্গাব্দে। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, কীভাবে আবেদন করতে হবে, আবেদন কবে থেকে শুরু হবে, আবেদনের লাস্ট ডেট কবে এবং আবেদন ফি কত টাকা খরচ হবে। সো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমাদের ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকাস্থ প্রধান কার্যালয় উপজেলা সার্কেল মেট্রোভূমি অফিসসমূহে পদায়নের লক্ষ্যে সাকুল্য বেতন নিম্নবর্ণিত পদসমূহের প্রকল্পের মেয়াদে জুন 2026 অথবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেলে মেয়াদকালীন পর্যন্ত আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অনলাইন ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে https://imap.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করার জন্য আবেদন করা হচ্ছে। অনলাইন ভিত্তিতে আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনারা যারা আবেদনটি করতে চান এই ডেসক্রিপশনে ঢুকে এই লিঙ্কে আবেদন করতে হবে। সো এই লিঙ্কটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ঢুকে আপনারা আবেদনটি পেয়ে যাবেন, আবেদন লিঙ্কটি পেয়ে যাবেন। সো এখানে ঢুকে আবেদন করতে পারেন। সো এখানে আপনার 5টি ক্যাটাগরিতে মোট 124 জন বা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো এখানে আপনি কী কী নিয়োগে আপনার লোক নিচ্ছে সো এগুলো আমরা দেখে নেওয়া যাক। এখানে আপনার 5টি ক্যাটাগরিতে মোট 124 জন লোক নিয়োগ করা হয়েছে। সো আমরা 1 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছি আপনার সিস্টেম অ্যানালিস্ট, আপনার গ্রেড 5ম গ্রেডে বেতন পাবে আপনার 66,000। আপনার পদ সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ আপনার 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং কর্মস্থল আপনার প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক ও সমমান ডিগ্রি। কোনো সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধানবদ্ধ প্রতিষ্ঠানের সরকারি সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে ন্যূনতম 3 বছর চাকরি থাকতে হবে। এবং নিয়োগকারী কর্তৃপক্ষ নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত করতে হবে। অর্থাৎ আপনি এখানে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এগুলো আপনার সম্পূর্ণ থাকলে আপনি এই নিয়োগ আবেদন করতে পারবেন। এবার 2 নম্বরে রয়েছে আপনার প্রোগ্রামার, এটা আপনার 6তম গ্রেডে বেতন পাবেন 56,525 টাকা। আপনার এটার পদ সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ আপনার 35 বছর এবং কর্মস্থল আপনার প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে। এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ও সমমান সিজিপিএ 4 বছর মেয়াদী স্নাতক ও সমমান ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধানবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সরকারি রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম 4 বছর মেয়াদ বছরের চাকরি থাকতে হবে। এরপর দেওয়া হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আমরা এখানে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এগুলো একটু ভালোভাবে দেখে তারপর আবেদন করার চেষ্টা করবেন। তারপর 3 নম্বরে দেওয়া যাবে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, 9ম গ্রেডে বেতন হবে 35,600 টাকা। পদ সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 32, কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট। শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএ সহ 4 বছর স্নাতক ও সমমান ডিগ্রি থাকতে হবে। 4 নম্বরে দেওয়া হচ্ছে আপনার প্রশাসনিক কর্মকর্তার 11তম গ্রেডে বেতন হবে 21,700 টাকা। আপনার পদ সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 32 বছর, কর্মস্থল প্রকল্প ইউনিটে। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার বাংলাদেশের সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশ্লিষ্ট সংশোধিত 2020 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর সর্বশেষ দেওয়া যাবে কম্পিউটার অপারেটর গ্রেড আপনার 13 সার্কুলার হচ্ছে আপনার বেতন হচ্ছে আপনি 13,300 থেকে আপনার 18,000 অথবা 17,000। আপনার পদ সংখ্যা আপনার 120 জন, কম বেশি অনুর্ধ আপনার 32 বছর, উপজেলা সার্কেল মেকটু অফিস ভূমি অফিস আপনার এখানে আপনার চাকরি করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা কোনো সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রক কোণের প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট পদের কাজ বাস্তব অভিজ্ঞতা ও সম্পূর্ণ বাতিল অভিজ্ঞতা দেওয়া হবে। সো আপনার কম্পিউটার অপারেটর এখানে সর্বোচ্চ পদে নিয়োগ নেওয়া হচ্ছে আপনার 120 জন। আপনার কম বেশি আপনার 32 বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। সো এখানে আপনার যে শিক্ষাগত বলা হয়েছে এগুলো আপনারা নিজে একটু দেখে তারপর আবেদন করবেন। সো আপনি আবেদন করতে কি আপনার শর্তাবলী প্রয়োজন হবে এগুলো আমরা নিচে দেখে নেওয়া যাক। তারপর দেওয়া হচ্ছে আপনার নিম্নবর্ণিত শর্তাবলী অনুযায়ী আবেদনপত্র ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 1 নম্বর দেওয়া হচ্ছে আগ্রহী প্রার্থী করে 11 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দের তারিখ সকাল 10টায় হতে আপনার 5 অক্টোবর 2025 খ্রিস্টাব্দের তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে ওয়েবসাইটে www.https/imap.teletalk.com.bd ওয়েবসাইটে আপনি আবেদন পূরণ করতে হবে। অর্থাৎ আপনি অক্টোবরের 5 তারিখ পর্যন্ত এটা আবেদন করতে পারবেন এবং কি এই ওয়েবসাইটে ঢুকে এই লিঙ্কে ঢুকে আপনি আবেদন করতে পারবেন। সো আপনার এই লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিবে, এখন ঢুকে আপনি আবেদন করতে হবে, আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন ব্যতীত সরাসরি ডাক যোগাযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না, তো সরাসরি আপনার অনলাইন আবেদন করতে হবে। এরপর 2 নম্বর দেওয়া হচ্ছে আপনার 1 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স আপনার প্রার্থীর বিভিন্ন পদের সাথে উল্লিখিত বয়সের সাথে মিল থাকতে হবে এবং এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত করা হবে। তো বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না। সো এগুলো আপনারা দেখে ভালোভাবে আবেদন করবেন। আর কী কী কাগজপত্র লাগবে এগুলো আমরা একটু নিচে দেখে নেওয়া যাক। তো তারপর আপনার 3 থেকে 7 নং কিছু কাগজপত্র সম্পর্কে বলা হয়েছে, এগুলো আপনার নিজ দায়িত্ব ভালোভাবে দেখে তারপর এগুলো সংগ্রহ করার চেষ্টা করে তারপর আপনার কীভাবে বলছে এগুলো একটু দেখে তারপর নিজেরা পড়ে একটু সংগ্রহ করে তারপর নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করবেন কি সঙ্গে সাথে করে নিয়ে যাবেন। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি, আপনারা ভালোভাবে একটু স্কিপ করে দেখে নেবেন। সো এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে 8 থেকে 16 নং, এগুলো আপনার বিস্তারিত একটু ভালোভাবে দেখে নেবেন। সো ক্লিক করে একটু ভালোভাবে দেখে তারপর ভালোভাবে আবেদন করার চেষ্টা করবেন। সো আমরা নিচে 17 নম্বর থেকে আমরা দেখি এখানে নিচে কী বলা হয়েছে। সেখানে দেওয়া হচ্ছে আমরা টেলিটক বাংলাদেশ লিমিটেড কৃতক অনলাইন আবেদন ফর্ম পূরণ নিয়ম ও করণীয়। আপনি কিছু আবেদন করার জন্য কিছু শর্তাবলী এবং করণীয়গুলো দেখে নিয়ে আপনি এখানে দেওয়া আছে আপনার অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় ফি জমা দানের শুরু হচ্ছে আপনার 11 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা হতে আবেদন শুরু এবং আবেদনের শেষ যেহেতু 5 অক্টোবর 2025 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তার মানে 11 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত এর ভিতরে আপনি আবেদনটি করতে পারবেন। সো আবেদনটি সম্পূর্ণ অনলাইনে, সো আপনি অনলাইন আবেদন করার চেষ্টা করেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজারআইডি প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষা ফিটি জমা দিয়ে দিতে হবে। সো আপনার পরীক্ষা ফি কত টাকা এগুলো আমরা একটু দেখে নেবে। সো এর আগে আমরা একটু দেখে নিই অনলাইন আবেদনপত্র প্রার্থীর স্বাক্ষরের দৈর্ঘ্য হচ্ছে আপনার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল, রঙিন ছবির দৈর্ঘ্য আপনার 300 এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবে এবং ছবি সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে হতে হবে। সো এগুলো তথ্যগুলো আপনি সঠিকভাবে যাচাই করে তারপর নির্ধারিত স্থানে আপলোড করবেন। এরপর মনে করা হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণের সকল তথ্য যেহেতু পরবর্তী থেকে কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু আপনার অনলাইন সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক আছে কিনা তারপর যাচাই করে তারপর নিজে আপনার সাবমিট করবেন। এরপর 6 নম্বরে দেওয়া হচ্ছে আপনার প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং কি মৌখিক পরীক্ষার সময় তা জমা দিতে হবে। সো আপনার আবেদন করার পর আবেদন কপিটা আপনি একটি সংগ্রহ করে রাখবেন। এরপর দেখে নেন নিজে আপনার আবেদন করতে কত টাকা খরচ হবে এগুলো একটু আমরা দেখে নিই। তারপরে এখানে দেওয়া আছে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষা ফি বাবদ 1 থেকে 3 নং বর্ণিত পদের জন্য 200 টাকা এবং টেলিটক 4 রিচার্জ 23 টাকা সহ মোট 223 টাকা এবং ক্রমিক নং 4 এর বর্ণিত পদের জন্য 150 টাকা এবং 4 রিচার্জ আপনার 1800 সহ আপনার 168 টাকা এবং ক্রমিক নং 5 পদের জন্য 100 টাকা এবং টেলিটক 4 রিচার্জ 12 টাকা সহ 112 টাকা আপনার প্রেরণ করতে হবে সামিল 72 ঘন্টার ভিতরে। এখানে বলা হচ্ছে আপনার আবারও বলি 1 থেকে 3 নং পদের জন্য আপনার 200 এবং কি 4 নং পদের জন্য আপনার 150 এবং কি 5 নং পদের জন্য আপনার 100 টাকা আপনার এই মোট আপনার এবং 4 রিচার্জ সহ আপনার যে খরচটি আছে এগুলো দিতে হবে। এবার তবে উল্লেখ করেছে তবে সকল গ্রেডের পদের জন্য আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীরা নিয়োগ পরীক্ষা ফি বাবদ 50 টাকা এবং টেলিটক 4 রিচার্জ আপনার 6 টাকা সহ মোট 56 টাকা আপনার সাবমিট করতে হবে। অর্থাৎ আপনি এখানে বলে তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের জন্য আপনার আবেদন করতে যে সকল গ্রেডের জন্য আপনার 50 টাকা এবং 4 রিচার্জ 6 টাকা সহ আপনার 56 টাকা দিয়ে 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে অনলাইন আবেদনপত্র সকল অংশ সাবমিট করা হলেও আপনার ফি জমা না দিলে আপনার আবেদন গৃহীত হবে না। সো আপনার সকল আবেদন করা 72 ঘন্টার ভিতরে আপনার আবেদনটি আপনার যে আবেদন ফিটা জমা দিয়ে দিবেন, এছাড়া আপনার আবেদন গৃহীত হবে না। এরপর হচ্ছে আবেদন ফি জমা দেওয়ার কিছু পদ্ধতি আছে, এগুলো একটু আপনারা নিজেরা দেখে নেবেন। কম্পিউটার দোকান থেকে আবেদন করবে তারাই আপনার ফিটি জমা দিয়ে দেবে। সো এটা এত গুরুত্বপূর্ণ না, সো তাও আপনার নিজ দায়িত্বে একটু দেখে নেবেন এগুলো। সো এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, তারপরে আপনারা সবগুলো দেখে বুঝে তারপর আবেদন করার চেষ্টা করেন। সো আপনার আরও লাস্ট পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছে, এখানে দেখে আর কী দেওয়া আছে। তারপরে এখানে সর্বশেষ 19 নাম্বার দেওয়া হচ্ছে আপনার ডিক্লারেশন। এখানে দেওয়া হচ্ছে বলা হচ্ছে প্রার্থীকে অনলাইন আবেদনপত্র ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষিত দিচ্ছে যে প্রার্থীকৃত আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য।
প্রদত্ত তথ্য অসত্য এবং মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্য ধরা পড়লে বা কোনো প্রতারণার দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অনুসূদ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে এবং পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। সো আপনারা এগুলো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন এবং কি কোনো অবৈধ পথে আপনারা আবেদন করার চেষ্টা করবেন এবং অবৈধ পথে আপনার পন্থা ব্যবহার করবেন না। সো আপনার প্রার্থিতা বাতিল হবে, এক্ষেত্রে আপনার আইনগত ব্যবস্থা নিতে পারবেন। সো আপনারা ভালোভাবে সত্য পথে আবেদন করবেন এবং নিজ দায়িত্বে আপনার চাকরি হওয়ার চেষ্টা করবেন। এরপর দেওয়া হচ্ছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে আপনার হাতে সময় থাকতে অনলাইনে আবেদনপত্র পূরণ করার জন্য আপনার আহ্বান করা হয়েছে বা পরামর্শ দেওয়া হয়েছে। সো আপনার আবেদনের শেষ দিতে আগে আপনার আবেদন করার চেষ্টা করবেন। এখানে আপনার কিছু কোড দেওয়া হয়েছে, এগুলো কোড দিয়ে আপনার তাদের আপনার আবেদন সংক্রান্ত সকল তথ্য নোটিশ পেয়ে যাবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর সাথে থাকা আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।